আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অর্থনীতির অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ক্লাস উপস্থাপনায় রয়েছে আমি মোসাম্মদ ফরিদা ইয়াসমিন, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মীর আব্দুল করিম কলেজ, মিরপুর, কুষ্টিয়া। পাঠ পরিচিতি। আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্র থেকে আলোচনা করব। অধ্যায় 2 অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে ভোক্তা ও উৎপাদকের আচরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যোগান সম্বন্ধে আলোচনা করব। এর আগে আমরা চাহিদা সম্বন্ধে কিছুটা আলোচনা করেছিলাম। আজকে আমরা যোগান অর্থাৎ সাপ্লাই বিষয়ে আলোচনা করব। সাধারণ অর্থে যোগান বলতে কোনো বিক্রয়যোগ্য দ্রব্যের পরিমাণকে বোঝায়, অর্থাৎ বিক্রয়ের জন্য যে পরিমাণ দ্রব্য বাজারে বর্তমান থাকে সেই পরিমাণ দ্রব্যকে সাধারণ অর্থে যোগান বলা হয়। কিন্তু অর্থনীতিতে যোগান শব্দটা একটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়, কারণ অর্থনীতিতে যোগান এটা একটা নির্দিষ্ট দামে নির্দিষ্ট পরিমাণ দ্রব্য যখন বাজারে বিক্রি করা হবে তখন সেই পরিমাণ দ্রব্যকে যোগান বলা হবে। অর্থাৎ তোমরা খেয়াল করো, এখানে কোনো বিক্রেতা বা উৎপাদক প্রতিষ্ঠান কোনো নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে দ্রব্যের যে পরিমাণ বিক্রয় করতে ইচ্ছুক থাকে তাকেই অর্থনীতিতে যোগান বলা হয়। অর্থাৎ যে একজন বিক্রেতা একটা নির্দিষ্ট সময়ে, এখানে যোগানের ক্ষেত্রে কিন্তু সময়টা একটু গুরুত্বপূর্ণ এবং দামটাও গুরুত্বপূর্ণ, যে একটি নির্দিষ্ট দামে দ্রব্যের যে পরিমাণ বিক্রয় করতে ইচ্ছুক থাকে তাকেই অর্থনীতিতে যোগান বলা হয়। কারণ বাজারে দ্রব্য অনেক থাকবে, কিন্তু ওই নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট দামে যে পরিমাণ দ্রব্য বিক্রয় করতে রাজি থাকবে বা প্রস্তুত থাকবে বা ইচ্ছুক থাকবে তাকে অর্থনীতিতে যোগান বা সাপ্লাই বলা হয়। এখানে যোগানের চাহিদার মতো যোগানের ক্ষেত্রেও এখানে যোগান হচ্ছে দ্রব্যের দামের উপরেই নির্ভর করে। আমরা দেখেছিলাম যে চাহিদা যেমন দ্রব্যের দামের উপর নির্ভর করে, যোগানও কিন্তু তেমনি দ্রব্যের দামের উপরে নির্ভর করে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতে পারলে যে যোগান বলতে কি বুঝবো আমরা, যে কোনো বিক্রেতা বা উৎপাদক প্রতিষ্ঠান কোনো নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে যে পরিমাণ দ্রব্য বিক্রয় করতে প্রস্তুত থাকে তাকেই অর্থনীতিতে যোগান বলা হয়। যোগান অর্থাৎ সাপ্লাই বলা হয়। এরপরে আসো আমরা যোগান বিধি সম্বন্ধে আলোচনা করি, যে যোগান বিধি বলতে কি বোঝায় এবং যোগান বিধিটা কি। এখানে দেখো যে বিধির মাধ্যমে দ্রব্যের দামের সাথে যোগানের সম্পর্ক নির্দেশ করা হয় তাকে যোগান বিধি বলা হয়। অর্থাৎ দ্রব্যের দামের সাথে যোগানের যে একটা সম্পর্ক রয়েছে সেটা যখন একটা বিধির মাধ্যমে দেখানো হবে তখন সেটাকে বলা হবে যোগান বিধি। সেই বিধিটা কি, সেটা হচ্ছে যে অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকলে বা স্থির থাকলে, এখানে খেয়াল রাখবে যে অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকলে যদি দ্রব্যের দাম বৃদ্ধি পায় বা বৃদ্ধি পেলে যোগান বৃদ্ধি পাবে এবং দাম হ্রাস পেলে যোগান হ্রাস পাবে বা হ্রাস পায়। অর্থাৎ দ্রব্যের দাম বাড়লে যোগান বাড়বে, দাম কমলে যোগান কমবে। দাম আর যোগানের মধ্যে এই ক্রিয়াগত সম্পর্ককেই বলা হবে যোগান বিধি। তাহলে তোমরা যোগান বিধিটা বুঝতে পারলে যে দ্রব্যের দাম বাড়লে যদি যোগান বাড়বে আর দ্রব্যের দাম কমলে যোগান কমবে। এটাই হচ্ছে যোগান বিধি। তাহলে আমরা দেখতে পেলাম
যে দাম এবং যোগানের মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে প্রত্যক্ষ ও সমমুখী, বা আরেকভাবে বলা যায় যে সরাসরি সম্পর্ক। দাম এবং যোগানের মধ্যকার সম্পর্কটা হচ্ছে সরাসরি। আমরা চাহিদার ক্ষেত্রে যেটা দেখেছিলাম যে দাম এবং যোগানের দাম এবং চাহিদার মধ্যকার সম্পর্ক ছিল বিপরীতমুখী। এটা মনে রাখবে, চাহিদা বিধিটা হচ্ছে বিধির ক্ষেত্রে দাম এবং চাহিদার মধ্যকার সম্পর্ক হচ্ছে বিপরীতমুখী, আর যোগানের ক্ষেত্রে হচ্ছে দাম এবং যোগানের মধ্যকার সম্পর্ক হচ্ছে সরাসরি। অর্থাৎ দাম বাড়লে যোগান বাড়বে, দাম কমলে যোগান কমবে। এটাই হচ্ছে যোগান বিধি। আমরা যদি এখানে একটা উদাহরণ আলোচনা করি, উদাহরণের মাধ্যমে দেখাই। তো মনে করো কোনো দ্রব্যের দাম হচ্ছে যখন 10 টাকা, তার যোগানের পরিমাণ হচ্ছে 20 একক। খেয়াল করো আবার, কোনো দ্রব্যের দাম যদি হয় 10 টাকা, তখন তার যোগানের পরিমাণ হচ্ছে 20 একক বা 20 কেজি। একজন ব্যক্তি 20 কেজি এখানে যোগানের পরিমাণ বা সরবরাহের পরিমাণ হচ্ছে 20 কেজি বা একক। এখন দাম বেড়ে যখন 15 টাকা হলো, তখন সেই ক্ষেত্রে যোগানের পরিমাণও বেড়ে হচ্ছে 30 একক হলো। এইভাবে দাম আরো বেড়ে যখন 20 টাকা হলো, তখন যোগানের পরিমাণও বেড়ে 40 একক হলো। তাহলে এইভাবে দেখা যাচ্ছে যে দ্রব্যের দাম যত বেড়ে যাচ্ছে, যোগানের পরিমাণও তত বেড়ে যাচ্ছে। এটাই হচ্ছে যোগান বিধি। অর্থাৎ দাম বাড়লে যোগান বাড়বে, দাম কমলে যোগান কমবে। এবং মনে রাখবা এটা, যে দাম এবং যোগানের মধ্যকার এই সম্পর্কটা হচ্ছে প্রত্যক্ষ ও সমমুখী, বা আরেকভাবে বলা যায় সরাসরি। তাহলে নিশ্চয়ই তোমরা যোগান বিধি সম্বন্ধে বুঝতে পারলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো এবার আমরা এই যোগান বিধির কিছু ব্যতিক্রম গুলো খেয়াল করি। যে যোগান বিধির ব্যতিক্রম কি, আমরা যোগান বিধি যেটা দেখেছিলাম যে তার যদি বিপরীত অবস্থা হয় তাহলে সেটাকে বলা হবে যোগান বিধি। আমরা যোগান বিধিতে কি দেখেছিলাম, যে দাম বাড়লে যোগান বাড়বে, দাম কমলে যোগান কমবে। এটা হচ্ছে যোগান বিধি ছিল। এখন আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখব যে এর বিপরীত অবস্থা বা ব্যতিক্রম দেখা যায়। অর্থাৎ দাম বাড়লেও সেক্ষেত্রে যোগান বাড়ে না, বা দাম কমলেও সেক্ষেত্রে যোগান কমে না। আচ্ছা, এই বিষয়গুলো আলোচনা করি। যেমন প্রথমে হচ্ছে আমরা আলোচনা করব যেমন সীমাবদ্ধ যোগানের ক্ষেত্রে। যে সমস্ত দ্রব্যের যোগান সীমাবদ্ধ বা লিমিটেড, সেক্ষেত্রে কিন্তু এই যোগান বিধিটা কার্যকর হবে না। অর্থাৎ যেমন মনে করো যে দুর্লভ যে চিত্রশিল্পগুলো আছে, সেগুলোর কিন্তু এখন দাম বাড়লেও সেগুলোর যোগান বাড়ানো সম্ভব না। আবার সেই সমস্ত দ্রব্যের যদি দাম কমেও যায়, তাও সেগুলো কিন্তু যোগান কমানো সম্ভব নয়। তাহলে এই ক্ষেত্রে যোগান বিধিটার ব্যতিক্রম দেখা দেয়। আবার হচ্ছে দেখো যে ভবিষ্যতে দাম পরিবর্তনের যদি সম্ভাবনা থাকে, তাহলে সেই ক্ষেত্রে যোগান বিধির ব্যতিক্রম দেখা দেবে। যেমন কোন দ্রব্যের দাম মনে করো যে এই মুহূর্তে বেড়েছে, সেই ক্ষেত্রে যোগানের পরিমাণ বৃদ্ধির কথা, কিন্তু যদি এমন সম্ভাবনা থাকে যে পরবর্তীতেও দ্রব্যের দাম বৃদ্ধি পেতে পারে, তাহলে সেই ক্ষেত্রে এই প্রাথমিক পর্যায়ে দাম বাড়লেও সেক্ষেত্রে যোগান বাড়ানো সম্ভব নয়, যোগান বাড়বে না। যেমন ঈদের ক্ষেত্রে দেখি বা রোজার মৌসুমে দেখি যে কোনো সাধারণত রোজার সময় বিভিন্ন দ্রব্যের দাম বৃদ্ধি পায়, কিন্তু তার আগে যদি দ্রব্যের দাম বাড়ে সেক্ষেত্রে কিন্তু যোগান বাড়ানো সম্ভব হয় না। তো এইভাবে যদি ভবিষ্যতে কোনো দ্রব্যের দাম পরিবর্তনের সম্ভাবনা থাকে, তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে যোগান বিধির ব্যতিক্রম ঘটে। এরপরে খেয়াল করো যে মজুরি বৃদ্ধি যদি ঘটে, তাহলে সেই ক্ষেত্রে যোগান বিধির ব্যতিক্রম দেখা দিবে। যে মজুরি বৃদ্ধি পেলে সাধারণত শ্রমিকের যোগান হ্রাস পায়, কারণ মজুরি বৃদ্ধি পেলে শ্রমিকেরা ওই মজুরিতে কম
সময় কাজ করতে রাজি থাকে, এরপরে শ্রমিকের যোগানটা হ্রাস পেয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে দেখো যে মজুরি বৃদ্ধি পেলেও শ্রমিকের যোগানটা কিন্তু বাড়ছে না, এক্ষেত্রে কমছে বা কমে যায়। এখানে যোগান বিধির ব্যতিক্রম পরিলক্ষিত হয়। এরপরে দেখো যে মৌসুমী দ্রব্যের ক্ষেত্রে যোগান বিধির ব্যতিক্রম ঘটে। যে মৌসুমী বলতে আমরা সিজনাল যে দ্রব্যগুলো দেখি, যে যেই সিজনে যেই দ্রব্য সাধারণত পাওয়া যায়, যেমন এখন হচ্ছে গরমে আমরা আম কাঁঠাল বিভিন্ন ফল গুলো পাবো। তো এরকম বলা হচ্ছে যে মৌসুমী দ্রব্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সময় দ্রব্যের দাম বাড়লেও হচ্ছে যোগান বাড়বে, কিন্তু দাম কমলেও কিন্তু এখানে যোগান কমানো সম্ভব নয়। মৌসুমী দ্রব্যের ক্ষেত্রে দাম কমলেও যোগান কমানো কিন্তু সম্ভব না, আবার দাম বাড়লেও যে খুব বেশি যোগান আসবে তা না, যেটা আসার সেটা আসবে। তো এইভাবে যেমন আমের ক্ষেত্রে হচ্ছে যদি আমরা দেখি যে এখানে যদি আমের দাম কমে তাও কিন্তু হচ্ছে আমের সিজনে এই ফলের সময় যে আমের দাম বাড়লেও সেক্ষেত্রে কিন্তু আমের যোগান কমানো হচ্ছে, এখানে কমলেও কিন্তু হচ্ছে যোগান কমবে না, কারণ এই সময়ে মৌসুমী ফলের ক্ষেত্রে এখানে যোগান বাড়বে। আবার যখন অন্য সিজনে আমরা যদি শীতকালে দেখি তখন কিন্তু আমের দাম বাড়লেও সেক্ষেত্রে আমের যোগান বাড়ানো সম্ভব হবে না। তো এই জন্য বলা হচ্ছে যে মৌসুমী দ্রব্যের ক্ষেত্রে দেখা যায় যোগান বিধির ব্যতিক্রম, যে সেই ক্ষেত্রে দাম বাড়লেই যে যোগান বাড়ানো যাবে বা দাম কমলে যে যোগান কমানো যাবে সেটা সম্ভব হয় না। এরপরে দেখো যে প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রেও যোগান বিধির ব্যতিক্রম দেখা দেয়। যে আমরা জানি যে বিশেষ করে আমাদের কৃষি উৎপাদনটা কিন্তু প্রকৃতির উপরই নির্ভরশীল, অর্থাৎ কৃষি উৎপাদনের ক্ষেত্রে বৃষ্টিপাতের প্রয়োজন হয়। যদি প্রচুর বৃষ্টিপাত হয় তাহলে ফসল ভালো হবে, সেক্ষেত্রে যোগান বাড়ানো সম্ভব। আবার হয়, কিন্তু যদি প্রাকৃতিক বিপর্যয় দেখা দেয়, যদি বৃষ্টি না হয় বা অন্যান্য ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হয়, এর ফলে কিন্তু হচ্ছে কৃষি উৎপাদনটাই বেশি ব্যাহত হয়, বিপর্যয় ব্যাহত হয় অর্থাৎ ক্ষতিগ্রস্ত হয়। সেই ক্ষেত্রে ওই সমস্ত কৃষি দ্রব্যের দাম বাড়লেও তখন কিন্তু ওই মুহূর্তে সেই ওইসব দ্রব্যের যোগান বাড়ানো সম্ভব হয় না। তাহলে প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে দেখা যায় যোগান বিধি ব্যতিক্রম দেখা দেয়। এরপর আরেকটা দেখো যে অর্থনৈতিক দুরবস্থার এই ক্ষেত্রেও যোগান বিধির ব্যতিক্রম হয়, অর্থাৎ যে আমাদের কৃষকদের যদি অর্থনৈতিক দুরবস্থা দেখা যায়, তাহলে দুরবস্থার কারণে তারা দেখা যায় অনেক সময় কম দামে বেশি দ্রব্য বিক্রয় করতে বাধ্য হয়। বিভিন্ন তাদের প্রয়োজন বা অসুবিধা বা চিকিৎসার বিভিন্ন কারণে যদি আর্থিক সংকট দেখা দেয়, মানে অর্থের প্রয়োজন হয়, তাহলে তখন তারা সেই সময় দেখা যায় কম দামে বেশি দ্রব্য বিক্রি করে ফেলে। তাহলে এইভাবে আমরা দেখলাম যে যোগান বিধি যেটা ছিল যে দাম বাড়লে যোগান বাড়বে, দাম কমলে যোগান কমবে, এটা অনেক ক্ষেত্রে দেখা যায় না, সেগুলোকেই সাধারণত যোগান বিধির ব্যতিক্রম বলা হয়। এই সমস্ত ক্ষেত্রে আমরা যোগান বিধির ব্যতিক্রমগুলো দেখতে পাই। এরপরে আসো বন্ধুরা, আমরা হচ্ছে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যোগানের নির্ধারক সমূহ কি, অর্থাৎ যোগানের পরিমাণ যেসব বিষয়ের উপর নির্ভরশীল, যোগানের পরিমাণ যেসব বিষয়ের উপর নির্ভরশীল, অর্থাৎ যোগান কখন কমবে কখন বাড়বে, এটা যে বিষয়গুলোর উপর নির্ভরশীল সেগুলোকেই বলা হবে যোগানের নির্ধারক সমূহ। তো এগুলো আমরা আলোচনা করে আসো। যেমন প্রথমে আমরা যেটা বলবো যে পণ্যের দাম, পণ্যের নিজস্ব দামের উপরে কিন্তু যোগান অনেকাংশেই নির্ভর করে। পণ্যের নিজস্ব দামের উপরে যোগান অনেকাংশেই নির্ভর করে, অর্থাৎ পণ্যের দাম যদি বাড়ে তাহলে দেখা যায় তার যোগান বাড়বে, আবার পণ্যের দাম যদি কমে যায় তাহলে যোগান কমবে। এইভাবে দ্রব্যের দাম বা পণ্যের দামের উপরে যোগানটা অনেকখানি নির্ভর করে। এরপরে দেখো যে অন্যান্য পণ্যের দামের উপরেও যোগান নির্ভর করবে। যেমন হচ্ছে অন্যান্য
পণ্য উৎপাদনের ক্ষেত্রে যদি উপকরণগুলো ওই সমস্ত দ্রব্যের ক্ষেত্রে উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাহলে সেই সমস্ত পণ্যের দাম বাড়লে দেখা যাচ্ছে যে এখানে আলোচ্য পণ্যের যোগান সেক্ষেত্রে কমে যাবে। তারপরে পণ্যের চাহিদা, এটার উপরেও যোগানটা নির্ভর করে অনেক সময়। পণ্য বা দ্রব্যের, যে দ্রব্যের চাহিদা যদি বাড়ে তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় দ্রব্যের দামও বাড়ে, দ্রব্যের যোগানও সেক্ষেত্রে বাড়বে। তারপর উৎপাদনকারীর ভোগের উপরেও যোগানের উৎপাদনকারীর ভোগের উপরেও যোগানটা অনেক সময় নির্ভর করে। যেমন উৎপাদনকারী তার ভোগ আকাঙ্ক্ষা যদি বৃদ্ধি পায়, নিজস্ব ভোগ আকাঙ্ক্ষা যদি বৃদ্ধি পায়, তাহলে দেখা যাচ্ছে সে তার উৎপাদিত দ্রব্যের বেশি অংশ যদি ভোগ করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু যোগানের পরিমাণটা কমে যাবে। সে বাজারে সরবরাহ বা যোগানের পরিমাণ সেখানে কম দিতে পারবে। আবার যদি বিপরীত হয়, যদি তার ভোগের পরিমাণ কম থাকে, তাহলে সেক্ষেত্রে যোগানের পরিমাণটা সেক্ষেত্রে বৃদ্ধি পাবে। এরপর আসো যে সময়ের প্রভাব এর উপরেও নির্ভর করে। সময়ের প্রভাবটাও যোগানের উপর প্রভাব বিস্তার করে। সময়টাও যোগানের উপরে প্রভাব বিস্তার করতে পারে। যেমন যদি নির্দিষ্ট সময়ের আগেই দ্রব্য পণ্যের চাহিদা থাকে বা দ্রব্য উৎপাদন কোথায়, তাহলে সেই ক্ষেত্রে যোগানের পরিমাণ কিন্তু কম হবে। নির্দিষ্ট সময়ের আগেই যদি যোগান দিতে হয় বা যোগান প্রয়োজন হয়, তাহলে সেই ক্ষেত্রে যোগানটা কম হবে। অর্থাৎ যেমন যদি স্বল্প মেয়াদে দ্রব্যের দাম বাড়লেও সেক্ষেত্রে কিন্তু যোগান কম, দাম বাড়লে যোগান বেশি দেওয়া সম্ভব হয় না, সেক্ষেত্রে কমে যায়। আবার দীর্ঘমেয়াদে দেখা যাচ্ছে যে যোগানের পরিবর্তনটা করা সম্ভব হয়, কম বেশি উৎপাদন করা সম্ভব হয়। তারপর আবহাওয়ার প্রভাবটার উপরেও যোগান নির্ভর করে। কারণ আবহাওয়া যদি ভালো হয়, আবহাওয়া যদি উৎপাদনের অনুকূলে হয়, কারণ আমরা এর আগে বললাম যে বিশেষ করে আমাদের দেশের ক্ষেত্রে যে উৎপাদনটা বিশেষ করে কৃষি উৎপাদনটা কিন্তু আবহাওয়ার উপরে অনেকখানি নির্ভর করে। আবহাওয়া যদি ভালো হয়, অর্থাৎ কৃষি উৎপাদন, ধান উৎপাদনে প্রচুর বৃষ্টিপাতের প্রয়োজন হয়। যদি বৃষ্টিপাত ভালো হয়, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ধানের উৎপাদন ভালো হবে। আর যদি কম হয় বা খরা দেখা যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ধানের উৎপাদন কম হবে, সেক্ষেত্রে ধানের যোগানের পরিমাণও কম হবে। আর যদি আবহাওয়া ভালো হয়, উৎপাদন ভালো হয়, তাহলে সেই ক্ষেত্রে যোগানের পরিমাণটাও বাড়বে। এরপরে দেখো যে কর এবং ভর্তুকির প্রভাব। যে কর এবং ভর্তুকির উপরেও যোগানটা অনেকখানি নির্ভর করে। যে সাধারণত যে কোনো দ্রব্যের উপর যদি কর আরোপ করা হয়, তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে ওই দ্রব্যের উৎপাদনের ক্ষেত্রে উৎপাদন ব্যয়টা বৃদ্ধি পায়, সেক্ষেত্রে যোগানটা কম হয়ে থাকে। আবার অপরদিকে যদি ওই দ্রব্যের ক্ষেত্রে ভর্তুকি প্রদান করা হয়, তাহলে সেখানে দেখা যায় উৎপাদন খরচটা কম হয়, সেক্ষেত্রে যোগানের পরিমাণটা বৃদ্ধি পায়। তাহলে এইভাবে কর এবং ভর্তুকির দ্বারাও কিন্তু যোগানটা প্রভাবিত হয়। এরপরে বাজারের ভিন্নতা। এখানে বিভিন্ন বাজারের ভিন্নতার কারণে যোগান কম বেশি হতে পারে। যেমন যেসব বাজারে দেখা যাচ্ছে যে বেচাকেনা বেশি হয়, সেক্ষেত্রে সাধারণত যোগানের পরিমাণটা বেশি হবে। আবার যেসব বাজারে দেখাচ্ছে যে কেনা বেচাটা কম হয়, সেখানে যোগানের পরিমাণ কম হবে। যেসব বাজারে কেনা বেচা বেশি হবে, সেখানে যোগানের পরিমাণ বেশি হবে। আর যেখানে কম হবে, যেসব বাজারে বেচাকেনা কম হবে, সেখানে যোগানের পরিমাণও কম হবে। তাহলে এইভাবে দেখাচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে বা বিভিন্ন বিষয়ের উপরে এই যোগানটা নির্ভর করে। যোগান কখনো কম হতে পারে, কখনো বেশি হতে পারে। আর এগুলোকেই বলা হচ্ছে যোগানের নির্ধারক সমূহ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে যোগান সম্বন্ধে যে প্রাথমিক যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, যে যোগান কাকে বলে, যোগান বিধি বলতে কি বোঝায়,
তারপর যোগান বিধির আমরা কিছু ব্যতিক্রম দেখলাম। এরপরে হচ্ছে আমরা যোগানের নির্ধারক সমূহ দেখলাম। তো এগুলো আশা করছি তোমরা ভালোভাবে বুঝতে পারছো বা বুঝতে পেরেছো। এগুলো বাসায় একটু প্র্যাকটিস করবে বা এই বিষয়ে একটু পড়াশোনা করবে, তাহলে এইগুলো আরো তোমাদের কাছে পরিষ্কার হবে। এবং এখান থেকে এই ধরনেরই ছোট ছোট প্রশ্নগুলো সাধারণত হয়ে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি।